দর্শক, এবার এই যাত্রার খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছেন গাবতলী থেকে, এবং আদ্দিন সজীব যুক্ত হয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে। সরাসরি প্রথমেই যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, গাবতলীর চিত্রটা কেমন আমাদেরকে জানাবেন? শ্রেয়া, সকাল থেকে গাবতলীতে আমরা আছি। এখানে চিত্রটা একটু ভিন্ন রকম। যাত্রী আছে এখানে, কিন্তু বাস নেই। আমরা কাউন্টারে দেখেছি যে যাত্রীরা টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন। তারা আসলে কাউন্টার থেকে টিকিট পাচ্ছেন না। আমাদেরকে কিছু যাত্রী এরকম জানিয়েছেন যে কাউন্টারের বাহিরে আসলে অবৈধভাবে কিছু কালোবাজারি টিকিট পাওয়া যাচ্ছে, যেখানে 100-200 টাকা আসলে বেশি দিলে নতুন করে তারা টিকিটটা পাচ্ছেন, কিন্তু কাউন্টার থেকে সেই টিকিটটা তারা আসলে পাচ্ছেন না। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আমাদের কয়েকজন যাত্রীর সাথে। এখানে যারা আছেন আসলে কী ধরনের ভোগান্তিতে তারা পড়ছেন এই গাবতলী কাউন্টারে। আসলে আপনি যাবেন কোথায় এবং আসলে আপনার কাছে ভাড়া কেমন চাওয়া হচ্ছে? আমি মূলত যাব হচ্ছে নাটোরে। সো অন্য সময় যাই আর কি 250, 300, 350 টাকা এমন লাগে। সো এখন আর কি 700 টাকা, মানে 700 টাকা আর কি ফিক্সড। 2টা সিট নিব, সো 1400 টাকা ফিক্সড বলছে। সো এরকম ভোগান্তির ভিতর তো আসলে পড়লে আমার হয় না। মানে হাফ ভাড়া একটু বেশি হোক সমস্যা না, বাট ডবল এটা তো অনেক বেশি হয়ে যায়। তো আমার জন্য তো একটু মানে ধন্যবাদ আপনাকে। শ্রেয়া, যেমনটা শুনছিলেন আসলে এই গাবতলী বাস কাউন্টারে কিন্তু এই চিত্রটা একটু বেশি মনে হচ্ছে, যে মূল যে কাউন্টার সেই কাউন্টারে আসলে টিকিট পাওয়া যাচ্ছে না, কিন্তু কাউন্টারের বাহিরে কিছু বাস দাঁড়ি করিয়ে রেখেছেন তারা। সেই বাসগুলোতে তারা ঠিকই টিকিট দিচ্ছেন, কিন্তু সেই টিকিটে তারা 100-200 টাকা বেশি রাখছেন সবসময়। এবং এখানে আরেকটা চিত্র যেটা দেখা যাচ্ছে, ঢাকা সিটির মধ্যে যে সমস্ত বাসগুলো চলে, লোকাল বাস যেগুলোকে আমরা বলে থাকি সিটি সার্ভিস, সেই বাসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দূরপাল্লার লাইনে এখান থেকে ছাড়া হচ্ছে, যেটা যাত্রীদের জন্য খুবই বিপজ্জনক। শ্রেয়া। ধন্যবাদ সোহাগ। এবার আমরা চলে যাচ্ছি আদ্দিন সজীবের কাছে। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। সজীব, আমাদেরকে জানাবেন ট্রেনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? সকাল থেকেই যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। যাত্রী বোঝাই করে যাচ্ছে ট্রেনগুলো, এবং সেটা বেড়েছে। অর্থাৎ সকাল আজকে ভোর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন যারা ঢাকার বিভিন্ন প্রান্তে থাকেন সেখান থেকে তারা ছুটে আসছেন এই স্টেশনগুলো কিংবা বাস টার্মিনালগুলো, যেটা সোহাগ বলছিলেন। এবং আমরা ট্রেন স্টেশনগুলোতে যেমনটা দেখছি যে প্রত্যেকটা সিটে তো ভর্তি হয়েছি, এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছেন, স্ট্যান্ডিং আছেন অনেকে। আপনি জানেন যে 25% আসলে 25% সিট, যেগুলো সিটের 25% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়, এবং সেটা তো হয়ই। এর পাশাপাশি আমরা দেখেছি যে যাত্রী বোঝাই করে যেমন যাচ্ছে তেমনই ছাদে উঠছেন অনেকে ঝুঁকি নিয়ে। সেই বাস্তবতায় আমাদের যে এখানে রেল কর্তৃপক্ষ কিংবা ট্রেনের স্টেশনে যারা রেল পুলিশ রয়েছে কিংবা অন্য যারা এখানে কাজ করছে, তাদেরকে খুব বেশি আমরা দেখিনি যে তৎপরতা দেখতে, যে তারাই তাদেরকে সরিয়ে দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই ট্রেনটি একতা এক্সপ্রেস, যেটি ছুটে যাবে দিনাজপুর নীলফামারীর ওই পথে, উত্তরগামী একটি ট্রেন, এবং উত্তরগামী বা উত্তরাঞ্চলের যে ট্রেনগুলো সেগুলোতে কিন্তু আমরা সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি এবং ভিড়টা ঠাসা দেখছি। যদিও প্রত্যেকটা ট্রেনই, বেশিরভাগ ট্রেনই ঠাসা, তারপরেও এই উত্তরের যে যাত্রীগুলো তারা অনেক বেশি চাহিদা ছিল, এবং সেই টিকিটের যে প্রায় 31,000 সিট রয়েছে সে তার বিপরীতে আমরা দেখছি প্রায় অতিরিক্ত আরো অনেক মানুষের উপস্থিতি ট্রেন স্টেশনগুলোতে, এবং মানুষ বোঝাই করেই যাত্রী নিয়ে যাচ্ছেন এই ট্রেনগুলো। ধন্যবাদ সজীব। এবারে আমরা চলে যাচ্ছি সহকর্মী ইজাদ শ্রমিকের কাছে। তিনি আছেন নরসিংদীর মাধবদীতে। শ্রমিক, সেখানকার পরিস্থিতি জানাবেন। ঢাকা সিলেট মহাসড়কের যে পরিস্থিতি, আসলে ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রেই এই সিলেট অঞ্চলে যে সকল যাত্রীরা রয়েছে তাদেরকে বেশি কষ্টে পড়তে হয়। এবং আমরা দেখেছি যে মেয়র হানিফ ফ্লাইওভারে তাদেরকে কমপক্ষে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এরপরে চিটাগাং রোড প্লাস হচ্ছে কাঁচপুরে যথেষ্ট দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হয়েছে বা যানজটে পড়তে হয়েছে। এখানে গাড়ির গতি অনেক ভিড় ছিল। এর বাইরে ঢাকা সিলেট মহাসড়কে যেটি বরাবরের মতো যে ধরনের পরিস্থিতি ছিল, এখানে যে 51টি যে বাজার রয়েছে, এছাড়া বিভিন্ন স্পট রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 43টি স্পট রয়েছে যেখানে যানজট
সৃষ্টি হয় এটা হাইওয়ে পুলিশের দেয়া তালিকা, এবং সেই হিসেবে আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে গাড়ির গতি ধীর, আবার কোথাও কোথাও যানজটে পড়তে হচ্ছে। তবে এই যে এখন যে মাধবদী বাজারে রয়েছে, এই মাধবদী বাজারে এখানে গাড়িগুলো এসে যাত্রী ওঠানামা করছে, যদিও এই সড়কটি একদমই সংকীর্ণ, অর্থাৎ 2 লেনের যে সড়ক, 2 লেনের যে সড়ক, সেই 2 লেনের সড়কে বাসগুলো রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করলে এমনিতেই পিছনে যে গাড়িগুলো থাকে সেটি আসলে গতিগুলো ধীর করতে হয়, এবং ক্ষেত্র বিশেষে যখন অনেকগুলো গাড়ি এই মহাসড়কে এসে দাঁড়িয়ে থাকে তখন পিছনে দীর্ঘ যানজট তৈরি হয়। কিছুক্ষণ পরপর যখন অনেকগুলো গাড়ি একসঙ্গে হচ্ছে তখন যানজটের মাত্রাটা বেশ দূরে চলে যায়। এবং এখানে এই মাধবদীর পরে পাঁচদোনা রয়েছে, ভৈরব, বিশ্ব রোড, এই প্রত্যেকটা জায়গাগুলোতে কিন্তু গাড়ির গতি অনেক ধীর এবং কিছুটা ক্ষেত্র বিশেষে যানজট তৈরি হয়। তবে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু পসিবল রয়েছে, অর্থাৎ গাড়িগুলো চলছে। ধন্যবাদ সৌমিক। দর্শক, গাবতলী, কমলাপুর রেল স্টেশন এবং নরসিংদীর মাধবদী থেকে সহকর্মীরা যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর। আবারও ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন চন্দ্রা এবং মুন্সিগঞ্জ থেকে। শুরুতেই যাচ্ছি চন্দ্রায়, সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, আমাদেরকে জানাবেন চন্দ্রায় যানবাহন এবং যাত্রীদের ভিড় কেমন দেখছেন? প্রতি বছর ঈদের সময় এসে আসলে চন্দ্রাতে বেশ যানবাহনের চাপ বেড়েছে, এবং একই সাথে দেখা যায় যে এই চন্দ্রাতে যে পরিমাণ যানবাহনের চাপ সেটি আসলে সামলাতে পারে না, ফলে এখানে কিন্তু তীব্র যানজট তৈরি হয় এবং লম্বা দীর্ঘ যানবাহনের সারি সেখানে আসলে আটকে থাকে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এখানে বাইপাইল থেকে যে চন্দ্রা আসার মুখে যে রাস্তাটি, এবং চন্দ্রা থেকে টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল এবং যমুনা সেতু অভিমুখী যে রাস্তাটি রয়েছে সেই সড়কে এখন বিশাল একটি যানজট তৈরি হয়েছে। যানবাহনগুলো খুবই ধীর গতিতে চলছে, এবং যেখানে আসলে সময় লাগতো হয়তো বা 1 ঘন্টা, সেই জায়গায় লাগছে প্রায় 3 থেকে 4 ঘন্টা। এবং এর প্রধান কারণ হচ্ছে চন্দ্রার এই ত্রিমুখী সড়কে এসে এখানে আসলে রাস্তাগুলো বেশ সরু হয়ে আসছে, এবং এর আগ মুহূর্তে আসলে 6 লেনের রাস্তা থেকে এসে 2 লেনে এখানে উপনীত হচ্ছে। এবং একই সাথে ঢাকা যমুনা অভিমুখে যেই সড়কটি গিয়েছে সেখানে এখনো আসলে কাজ চলছে, যার ফলে এই স্থানটিতে যানবাহন চলাচল খুবই ধীর গতিতে চলছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সড়কের এক পাশে যে সকল গাড়ি এখন চলছে না সেই সকল গাড়ির একটি দীর্ঘ সারি রয়েছে, যেখানে মূলত এই দীর্ঘ সারির ফলে এই গাড়িগুলো এক পাশে রাস্তা আটকিয়ে রাখার ফলে সেখানে আসলে অন্যান্য যে পাশ রয়েছে সেই জায়গাতে কিন্তু গাড়িগুলো চলাচলের জায়গা শুরু হয়ে গিয়েছে, এর ফলেও কিন্তু যানজট তৈরি হয়েছে। তো চন্দ্রা থেকে এই ছিল সর্বশেষ। এখন এই মুহূর্তে এখানে বেশ লম্বা একটি যানজট আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সাগর। এবারে আমরা চলে যাচ্ছি সহকর্মী শুভ ঘোষের কাছে। তিনি আছেন পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। শুভ, আমাদেরকে জানাবেন যে পদ্মা সেতুতে যানবাহনের চাপ কেমন দেখছেন? শ্রেয়া, দেখুন, ঈদের লম্বা ছুটিতে বেলা যত বাড়ছে, অন্যান্য বছর 2 চাকার বাহন মোটরসাইকেলের চাপ বৃদ্ধি পাওয়ার যে চিত্র আমরা দেখি, এই বছর কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। অনেকে বলছেন যে আসলে তেলের সংকট থাকার কারণে কিন্তু এবার 2 চাকার বাহন মোটরসাইকেলের যাত্রাটি অনেকে এড়িয়ে চলছেন। আমরা সকাল থেকে যাত্রীবাহী বাসের চাপই কিন্তু আসলে মাওয়া প্রান্তে সবচাইতে বেশি দেখছি। এর সাথে কিন্তু পাশাপাশি কিন্তু চাপ বেড়েছে বলা যাবে না, বলা যায় যে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। ব্যক্তিগত যানবাহনের যে ভিড় সেটি একটু যদি জানিয়ে রাখি যে গেল 24 ঘন্টায় কিন্তু পদ্মা সেতুতে 28,623টি যানবাহন পারাপার হয়েছে, এবং এতে করে কিন্তু 3,37,71,000 টাকা টোল আদায় হয়েছে বলে কিন্তু সেতু কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। কিছুটা ধীরগতি যানবাহনের থাকলেও তেমন কিন্তু যানজট এখন পর্যন্ত সেভাবে সৃষ্টি হয়নি তারা বলছেন। আমরা সকাল থেকে দেখেছি যে মুহূর্তে একটি যানবাহনের সারি তৈরি হচ্ছে মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে, আবার পর্যায়ক্রমে টোল দিয়ে কিন্তু সেগুলো অতিক্রম করে সেতুতে উঠছে। এতে কিছুক্ষণ পর কিন্তু আবার ফাঁকা হয়ে যাচ্ছে এই এলাকাটি। আরেকটি বিষয় যেটি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু অনাকাঙ্ক্ষিত কিন্তু কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি, এটি সবচেয়ে আশাব্যঞ্জক খবর। আমরা দেখছি যে 181টির বেশি সিসি ক্যামেরায় কিন্তু এবার পুরো যাত্রা পথটি মনিটরিং করছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যান্য বারের তুলনায়
কিন্তু এবার সুপেয় পানির ব্যবস্থা, মেডিকেল টিম প্রস্তুত করা রাখা হয়েছে, ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। বলা যায় যে এবার একটি ব্যতিক্রমী ঈদ যাত্রা কিন্তু দেখছে পদ্মা পাড়ে আসা মাওয়া প্রান্তে হয়ে যারা যাচ্ছে সেসব মানুষ। ধন্যবাদ শুভ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চন্দ্রায় এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে।